আমার সুপ্রিয় যে সমস্ত দর্শকরা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করে আসছেন বা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, সকলকেই আবারও একবার ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে এমন একটা টপিকের উপরে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে এসেছি যে বর্তমান আমরা টিভি খুললে বা নিউজ পেপার খুললে বা যে সমস্ত গণমাধ্যমগুলো আছে আমরা সেগুলো খুললেই দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের সব থেকে বড় যে সমস্যাটা এই মুহূর্তে দেখা দিয়েছে সেটা হচ্ছে ইরান কে কেন্দ্র করে আরো যে দুটো শক্তিধর দেশ একজোট হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা। এই ত্রিশঙ্কু যে একটা লড়াই শুরু হয়েছে, এই লড়াইটা এটা কি আজকের না এর শিকড় আরো অনেক গভীরে, সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো আমার সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে আমার বন্ধু তথা ভাতৃপ্রতিম এবং ইতিহাসের গভীর বিশ্লেষণে যিনি পারদর্শী, এম এ রফিক। তো আমাদের এই চ্যানেলে রফিককে আমি স্বাগত জানাচ্ছি। জানানোর সঙ্গে সঙ্গে আমি রফিককে এই শিকড়ে যাওয়ার জন্য একটা প্রশ্ন উস্কে দিয়ে আমি শুরুটা করতে চাইছি। যে আমরা ইতিহাস অবলম্বনে জেনেছিলাম যে ইসলামী একটা বিপ্লব হয়েছিল বা ইসলামী একটা রেভলিউশন হয়েছিল 1979 সালে, যেখানে ইরানের পররাষ্ট্রনীতি তে আমরা দেখেছিলাম যে আমেরিকার যে সঙ্গে তাদের একটা সম্পর্ক, সেই সম্পর্কে একটা তিক্ততা এনেছিল। তো আজকের যে যুদ্ধটা আমরা দেখছি, এটা তোমার কি মনে হচ্ছে? মানে সেই বীজটা কি সেখান থেকেই সূচনা হয়েছিল না আজকে হঠাৎ করে শুরু হয়েছে? জুলকার দা, অ্যাকচুয়ালি তুমি একটা দারুণ একটা প্রশ্ন করেছো। আমরা যে টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা করছি, সেই টপিকটা খুব একটা নতুন কোনো টপিক না। দীর্ঘদিন সময় বিভিন্ন সময় আমরা দেখছি, টিভি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সব জায়গাতেই আমরা এই মধ্যপ্রাচ্য নিয়ে সমস্যা সেটা বরাবরই আমরা দেখে আসছি। সেখানে আমরা দেখছি যে কোনো একটা পক্ষে শক্তিশালী কোনো রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কোনো একটা রাষ্ট্র, বিশেষত সেখানে আমরা দেখছি আমেরিকা, ওদিকে ইসরায়েল, কখনো ইউরোপের কিছু দেশ, তারা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে কিন্তু অ্যাটাক করছে, আক্রমণ করছে। তাতে বিভিন্ন কারণ হতে পারে। এবং আমরা আগে কিছুদিন আগে দেখলাম যে আগের রমজানে বোধ হয়, আগের বছরে যেভাবে ওই 2023-এর 7ই অক্টোবরকে কেন্দ্র করে পরবর্তীকালে প্যালেস্টাইন একেবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, একেবারে একটা এখন বর্তমান প্যালেস্টাইনের যে অবস্থা, সেখানে আমরা দেখছি যে সেখানে তাঁবু খাটিয়ে বিভিন্ন মানুষেরা বসবাস করে এবং যেখানে প্রায় 80 থেকে 90 হাজার লোক মারা গেছে মানুষ। এবং মানে যেখানে গৃহহীন অবস্থায় মানুষের দুর্দশার জীবন চলছে। শুধু প্যালেস্টাইন কেন, আমরা যদি ভালো করে দেখি, প্যালেস্টাইন ছাড়াও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো কেউ সুখে নেই। একের পর এক রাষ্ট্রগুলো, এই ইউরোপীয় পশ্চিমা যে রাষ্ট্র, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় যে একটা ওদের সঙ্গে মেলবন্ধনে ইসরায়েলকে তাদের একটা সামরিক ঘাঁটি তৈরি করে তারা এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে অ্যাটাক করছে। তো এর সূত্রপাত আজ ইরান না, এর সূত্রপাত একের পর এক বিভিন্ন দেশগুলো থেকে হয়ে আসছে। এবং আমরা ঠান্ডা লড়াইয়ের সময় দেখেছি, পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এদেরকে কিভাবে ব্যবহার করা আছে, এদের অর্থনীতিকে কিভাবে ব্যবহার করা আছে, সেটাও আমরা দেখেছি। তো এটা একেবারে নতুন কিছু নয়। এরা অ্যাকচুয়ালি এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে নিজেদের হাতের মধ্যে রাখতে চাইছে, এদের তেল সম্পদকে এদের নিজেদের মতো করে ব্যবহার করতে চাইছে। এবং এখানে এদের প্রধান যে লক্ষ্য, এই রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, সেটা একটা ওদের ধর্মীয় অবস্থানগত দিক থেকে একটু আলাদা। ইউরোপ বা আমেরিকার দেশগুলো ওরা ধর্মাবলম্বী খ্রিস্টান, আর এখানে এরা কিন্তু মুসলিম ধর্মাবলম্বী। এটা একদিকে যেমন একটা বিষয়, আর তার থেকে আরেকটা বিষয় হচ্ছে এখানে দীর্ঘকাল একটা জিওনিস্ট মুভমেন্ট আমরা দেখেছি। সেই জিওনিস্ট মুভমেন্টকে কেন্দ্র করে এখানকার মানুষের মধ্যে যেটা আরব লীগের সঙ্গে, আরব লীগের যে দেশগুলো আছে, সেখানে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে, যা আছে, এদের একটা সংঘাত চলছিল। এবং সেই সংঘাতের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে আমেরিকানদের সঙ্গে এই যে জিওনিস্ট মুভমেন্টের যারা জুইস, অর্থাৎ ইসরায়েল, ওদের যে একটা সম্পর্কের একটা মেলবন্ধন তৈরি হলো। এবং ওদের হাত ধরে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উপরে নিজেদের নিরাপত্তাকে ওরা দাবি করছে, যে নিরাপত্তার জন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একের পর এক দেশগুলোকে আক্রমণ করছে। অ্যাকচুয়ালি ইসরায়েল এখানে কিন্তু আমেরিকার একটা ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা দেখছি যেখানে। আর তুমি যে প্রশ্নটা করলে, আমরা সেই প্রসঙ্গে একটু ফিরে যাই। প্রশ্নটা ছিল যে 1979 সালে যে ইরানে ইসলামিক রিভলিউশন হলো, সেই রেভলিউশনের মধ্য দিয়ে কি শুরু হয়েছিল এই ইরানের সঙ্গে আমেরিকার বা ইসরায়েলের দ্বন্দ্বের মূল বীজ কি এর মধ্যে কি নিহিত ছিল?
আসলে অনেক অংশে হ্যাঁ উত্তরটা। যদি আমরা দেখি তার আগে ইরানে যারা শাসন করতো কাজারিরা, হ্যাঁ, বা পেহেলভি যে সম্ভব। রাজবংশ, সেই পেহেলভি রাজবংশের আগে কাজারিদেরকে সরিয়ে 1925 সালে ওখানে রেজা খাঁ পেহেলভি সিংহাসনে বসে, এবং সে কিন্তু সরাসরি ব্রিটিশ প্রত্যক্ষ মদতে, এবং এর ফলে ওই যে পেহেলভি শাসনকাল, আমরা সে রেজা খাঁ পেহেলভি হোক বা তার পরবর্তীকালে মোহাম্মদ শাহ পেহেলভি হোক, এই 79 সাল পর্যন্ত যে ইসলামিক রেভলিউশনের আগ পর্যন্ত ইরান ছিল সম্পূর্ণ পশ্চিমা রাষ্ট্রগুলোর তাবেদার, আচ্ছা, একদম। তাবেদারিত্ব করেছে। তাহলে সেখানে ওরা একটা উদারনৈতিক ভাবধারা, যেখানে ইসলামী কাঠামো নেই, বা ওরা আমেরিকার একটা তাবেদারি সরকার, একটা কুটপুতুল সরকারের আমেরিকার বা ব্রিটিশদের হয়ে কাজ করেছে, যার ফলে মানুষের অধিকারকে ওরা সেভাবে প্রাধান্য দেয়নি, বা আমেরিকা বা ইউরোপের দেশগুলো ইচ্ছা মতো ইরানকে ব্যবহার করতে পেরেছে। কিন্তু যখনই আমরা দেখছি যে পর্যায়টা ওখানে ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে ওখানে একটা নতুন শাসক আসছে, কেউ একজন, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ খামিনি, এবং তার মধ্য দিয়ে সেখানে ইরানটা তার নিজের মতো করে দাঁড়াতে পারছে, এবং এই মার্কিন সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, এদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানো এবং নিজের জাতিসত্তা, সার্বভৌমগত স্বাতন্ত্রতা সেটা দাবি করছে, যেটা এতদিন ছিল না। যেটা দুদিন ছিল না। এর ফলেই হচ্ছে একটা ভয়াবহ দ্বন্দ্ব, সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত, এবং এই দ্বন্দ্বের মধ্য দিয়েই হয়তো আজকে এই ইরানের সঙ্গে আর ইসরায়েল বা আমেরিকার যৌথ যে সামরিক অভিযান, হয়তো তার বীজ ওখানেই নিহিত। তার মানে তোমার কি আর মনে হয় না যে শুধু এই ইসলামিক রেভলিউশনের ফলে, মানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী বলেই ওরা আক্রমণটা চালাচ্ছিল, না তোমার এমনও মনে হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা সাম্রাজ্যবাদী শক্তি ইরান যাতে না মাথা তুলে মধ্যপ্রাচ্যে আগামী দিনে কথা বলতে পারে? তো আমরা এর আগেও দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো যখনই মাথা তুলতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, এরকম কোনো? না, অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় যে এটা লড়াইটা অ্যাকচুয়ালি ধর্মীয় নয়। এটা বাইরে থেকে দেখলেও দেখতে হয়তো ধর্মীয় লাগে, বাস্তবে কিন্তু এটা ধর্মীয় কোনো লড়াই নয়। কেন, যদি ধর্মীয় লড়াই হতো, আজকে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলো, শুধু ইরান আজকে নিঃসঙ্গ হয়ে পড়তো না, ইরানের পাশে শুধু আজকে লিবিয়াকে পাওয়া যেত না। হ্যাঁ, লিবিয়া ছাড়াও, লেবানন ছাড়াও আর অন্যান্য দেশ যেগুলো আছে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, যেটা সৌদি আরব হোক, আরব আমিরশাহী হোক, জর্ডন, কাতার, কুয়েত, একের পর এক দেশগুলো কিন্তু আজকে মুসলিম যদি এটা সংঘাত হতো তাহলে ইরানের পাশে দাঁড়াতো। তাহলে এক্ষেত্রে এটা কোনো রকম ভাবেই ধর্মীয় লড়াই নয়, এটা সম্পূর্ণভাবে সাম্রাজ্যবাদ। ইরান মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সবাইকে ধরতে গেলে মার্কিন পুঁজিবাদী যে কাঠামোর মধ্যে ওরা নিতে পেরেছে, শুধুমাত্র ব্যতিক্রমী এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন ইরান। এবং সেই জন্যই তার শিরদাঁড়াটাকে ভেঙে একদিকে ইসরায়েল তার আধিপত্য ওখানে সুনিশ্চিত করতে চাইছে, আর ইসরায়েলের উপর ভরসা করে আমেরিকাও তার আধিপত্যকে ওখানে সুনিশ্চিত করতে চাইছে। আমার কথা এটাই একটা পদক্ষেপ। তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে অন্য কোনো দেশের মানে মধ্যপ্রাচ্যের অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হতো, তো ইসরায়েলকে বারবার সমর্থন করতে চাইছে কেন? এই যে ব্যাপারটা, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা অনেক পুরানো। আমরা যদি ভালো করে গবেষণা করে দেখি, হ্যাঁ, এখন তো বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ইসরায়েলে যত সংখ্যক ইহুদিনা বাস করে তার থেকে অনেক বেশি ইহুদি বাস করে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এবং এর ফলে আমেরিকার প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ইসরায়েলি মানে ইহুদিদের একাধিপত্য মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আমরা সেজন্য মার্কিন পার্লামেন্টে যখন কোনো বিষয় দেখি, কোনো আন্তর্জাতিক কোনো সংকট, কোনো বিতর্ক যেটা ধর্মকেন্দ্রিক হচ্ছে, খ্রিস্টান, ইহুদি বা মুসলিমদের কেন্দ্র করে, সেখানে ম্যাক্সিমাম আমেরিকান সেনেটররা তারা কিন্তু এই মুসলিম পন্থাকে প্রচন্ড ভাবে ঘৃণা করে, এবং ওরা আমেরিকাতে যে ক্রমে মুসলিমদের একাধিপত্য বাড়ছে এটা ওরা আতঙ্কিত। বিশেষ করে আমরা সেদিনকে দেখলাম ওই নিউ ইয়র্কে যে ওর নাম হচ্ছে মামদানি, ওনার যে উদ্ভব ঘটলো, হ্যাঁ, উনি মেয়র হিসেবে ওখানে যে নির্বাচিত হলেন, ওটা দেখে ওরা একেবারেই আতঙ্কিত। তো এই যে বিষয়টা, যে কিভাবে মার্কিন শাসন ব্যবস্থা ইহুদিদের একাধিপত্য বেড়ে চলছে, এবং শুধু এই একটা কারণ আমি মনে করি না, এর থেকে আরেকটা কারণ হচ্ছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দেখেছি যে ইহুদি সম্প্রদায়, আমরা অন্যান্য দেশের সঙ্গে যদি দেখি, ইহুদি একদিকে যেমন প্রচন্ড ভয়ঙ্কর, ঠিক অন্যদিকে এরা বন্ধুত্ব হিসাবে কিন্তু আবার প্রচন্ড সহযোগী, বিশ্বাসী। তো সেজন্যে ইসরায়েল আজকে আমেরিকার এত ঘনিষ্ঠ হয়ে ওঠার মূল কারণ, যেটা ইউরোপের অন্যান্য দেশগুলো হয়তো ন্যায় নীতি বা বিভিন্ন বা জাতিসংঘ তাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা, বাধ্যবাধকতা মেনে চলে,
কিন্তু ইসরায়েল সেক্ষেত্রে আমেরিকার প্রতি কিন্তু একেবারে অন্ধ অনুগামী হিসাবে কাজ করতে পারে, বা ওদের জাতীয় যে বিদেশ নীতি, জাতীয় স্বার্থ, মার্কিন জাতীয় স্বার্থের সঙ্গে অনেকটা ম্যাচ করে যায়। শুধু আরেকটা বিষয় এখানে বলার কথা, আজকে হয়তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আছে, কিন্তু এর আগে যখন বিডেন ছিল, ডেমোক্র্যাটরাও তখন শাসন করছিল, তখন আমরা দেখেছি যে পুরো ওই পর্যায়টা তো ঘটেছে প্যালেস্টাইনের উপরে যে আগ্রাসন মার্কিন বা মানে ইসরায়েলি আগ্রাসন, সেখানে কিন্তু বাইডেনের শাসনকালই ছিল। তো সেই সময়কালেও কিন্তু আমেরিকা মারাত্মকভাবে ওদের যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু সরাসরি ভাবে এই আমেরিকান আগ্রাসনকে, এই ইহুদি আগ্রাসনকে ওরা সাপোর্ট করেছে, সমর্থন করেছে। কখনো কিন্তু ওরা এসে প্যালেস্টাইনিদের বা অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে একজোট হয়ে এই সমস্যার সমাধানের জন্য কোনো আপোষমুক্তি নেগোসিয়েশন তৈরি করার কোনো রকম চেষ্টা করে। তো সার্বিকভাবে আমেরিকা চাইছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটা রাষ্ট্রকে নিজের সঙ্গী করে তুলতে, একটা সামরিক ঘাঁটি তৈরি করতে, যার দ্বারা সে আমেরিকা ওখানে বেস থাকলেও, আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি থাকলেও, যাতে একটা রাষ্ট্রের মধ্য দিয়ে তারা তাদের মানে সমস্ত ক্ষেত্রে ওখানে নিয়ন্ত্রণ তৈরি করতে পারে। এটাই আমার মনে হয়। যাই হোক, হ্যাঁ, তুমি যেটা মানে বলতে চাইছো, মধ্যপ্রাচ্যের মানে আমেরিকার ভরসাযোগ্য একটা দেশ হচ্ছে ইসরায়েল। একদম সেই কারণেই ইসরায়েলকে সে সাপোর্ট করার চেষ্টা করছে। এবারে আমরা যদি মধ্যপ্রাচ্য থেকে একটু বেরিয়ে আমরা এশিয়ার দিকে আসি, আরো দুটো শক্তিধর দেশ চীন এবং রাশিয়া, যারা কিন্তু মাথা তুললে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নীরব সমর্থন না হলেও পরোক্ষভাবে গা ভাসিয়ে দিয়ে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে বা আর অন্যান্য মানে সামরিক সমস্যা, সেখানে এই চীন বা রাশিয়া এদের মানে এটা কি মানে গতি বা মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে? চীন এবং রাশিয়া উভয়ই কিন্তু ইরানের খুব ভালো বন্ধু। মানে অন্তত আন্তর্জাতিক বিশ্বে আমরা যদি বিদেশ নীতিটাকে পর্যালোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, কেননা ইরান বরাবরই মার্কিন নিষেধাজ্ঞার শিকার বিভিন্ন ক্ষেত্রে। আর আমেরিকার দাবি যে ইরান এখানে পারমাণবিক বোমা তৈরি করছে। এর আগে আমরা দেখেছি, শুধু ইরান আজকে নয়, এর আগে ইরাককে দেখেছি, সিরিয়াকে দেখেছি, যেখানে বাশার আসাদ যখন শাসক ছিল, তো ওখানেও দেখেছি এদের প্রাথমিক কিছু আমেরিকার কিছু পরিকল্পনা থাকে যে কোনো রাষ্ট্রের যদি সেখানকার কাঠামোকে আমি ভেঙে দিতে পারি এবং নিজেদের নিয়ন্ত্রিত একটা সরকার তৈরি করতে পারি, তাহলে প্রাথমিক কিছু ওদের অজুহাত থাকে। বিশেষত মুসলিম রাষ্ট্র যদি হয়, এক যে এখানে ধর্মীয় মৌলবাদীদের প্রাধান্য বেড়েছে, বিভিন্ন জঙ্গলি গোষ্ঠী যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, আর হতে পারে এখানে মেয়েরা বা নারী সমাজ কোন রকম শিক্ষা থেকে এরা বঞ্চিত, এরা বিভিন্ন ধরনের ধর্মীয় বিধি নিষেধে একেবারে নিমজ্জিত হয়ে পড়েছে। এই সমস্ত যুক্তিগুলোকে এরা সামনে এনে এবং তার সঙ্গে যোগ করে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে ওদেরকে জুড়ে দেওয়া, ওদের দেশের কোনো মানে অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকার বিরোধী ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরা একেবারে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন আমেরিকান যে এবং ইসরায়েলি বিভিন্ন ধরনের এই সমস্ত ওদের যত সোশ্যাল মিডিয়া গুলো আছে সেটা এই প্রেক্ষিতে কাজ করে। এখান থেকে সব থেকে ভালো ভূমিকা আমি দেখেছি মোসাদ বা আইডিএফ এর বিভিন্ন ওদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলো আছে, যেভাবে ওরা কাজ করে, সিআই এর ভূমিকাকে আমরা দেখছি এক্ষেত্রে। তো মোটামুটি ভাবে আমরা যদি পুরো বিষয়টাকে পর্যালোচনা করি, তাহলে আমরা কিন্তু এই একটা কাঠামোর পরিবর্তন করার জন্য আমেরিকা তার ঔপনিবেশিক ভিত্তিটাকে তৈরি করার জন্য একটা দেশের গণতন্ত্রকে নাৎসাৎ করে দিয়ে সেখানে তাদের একটা তাবেদারি সরকার তৈরি করার জন্য সম্পূর্ণ নিজের মতো করে যুক্তি সাজিয়ে সেখানে আধিপত্য তৈরি করার চেষ্টা করে। যখন সাদ্দাম হোসেনকে ওরা মানে ধরে, ওদের মূল দাবি ছিল যে ইরাক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ওখানে সামরিক শক্তিশালী হচ্ছে, পারমাণবিক বোমা করছে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয় বা তাকে ধরে, সেখানে কিন্তু আমরা কোনো পারমাণবিক বোমা পাইনি। ঠিক ইরানের ক্ষেত্রেও তাই। ইরানকে ওরা দাবি করছে যে ইরানে ওখানে পারমাণবিক বোমা ওরা তৈরি করছে, কিন্তু বাস্তবে আজকে যদি ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতো, হয়তো তারা আজকে খামেনির মৃত্যুর পরে সেটা ব্যবহার করতে পারতো। আসলে এটা বেশ কিছু অজুহাত যা আন্তর্জাতিক দেশগুলোকে ইরান ওদের যে রাষ্ট্রকে ওরা আক্রান্ত করতে চায়, যেখানে ওদের দাবিদারি সরকার তৈরি করতে চায়, তাদের উপরে মানুষের কাছে সেই সমস্ত দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য, সারা বিশ্বের দেশগুলোকে যাতে মার্কিন বিরোধী হয়ে উঠতে না পারে, সেই ছড়ানোর একটা কৌশল এটা জাস্ট। তাই চীন যে কথাটা আমি বলছি, এবার চীন আর রাশিয়ার ব্যাপারটা যেটা তুমি বলছিলে, চীন
হচ্ছে ইরানের বন্ধু দীর্ঘকালীন। আমরা 2021 সালে দেখলাম যে চীনের সঙ্গে আর ইরানের একটা চুক্তি স্বাক্ষর হচ্ছে, যেটা 400 বিলিয়নের। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে চীন সেখানে প্রচুর এত পরিমাণ অর্থ ইনভেস্ট করছে জাস্ট ইরানের কাঠামোগুলোকে, যে পরিকাঠামো, তেল রপ্তানি শোধনাগার, এগুলোকে তৈরি করার জন্য। হ্যাঁ, এবং পারস্পরিক একে অপরের সঙ্গে সহযোগিতা, তেল সরবরাহ বিভিন্ন ক্ষেত্রে এরা এই স্বাক্ষর করছে। অর্থাৎ এই যে একটু আগে একটা বিষয় বলতে গিয়ে অনেকটা বেরিয়ে গেলাম, যে এই ইরান সবসময়ের জন্য আমেরিকার স্যাংশনের মধ্যে পড়ে যাচ্ছে, নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাচ্ছে, এবং যার ফলে ইরানের সঙ্গে কোনো দেশ কিন্তু ব্যবসা করতে চাইছে না। কিন্তু তারপরেও আমরা দেখছি এখানে এই জাপান, এই চীন এবং রাশিয়ার মতো দেশগুলো, তারা কিন্তু ইরানের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে আরো অনেক বেশি পরিমাণে। এমনকি এক তথ্য থেকে জানা যায় যে চীনের প্রায় 90% তেল আসে ইরান থেকে। তাহলে এটা থেকে স্পষ্ট যে ইরান যদি ধ্বংসপ্রাপ্ত হয়, বা ইরানে যদি মার্কিন প্রভাব পড়ে, বা ওখানে যে সরকার পরবর্তীকালে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বা এই যুদ্ধের মধ্য দিয়ে যদি ওখানে মার্কিন ঘেঁষা যদি কোনো সরকার গড়ে ওঠে, তাহলে এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন এবং রাশিয়া। হ্যাঁ, তাই স্বাভাবিকভাবে এরা ইরানের সঙ্গে দাঁড়ানোটা, পাশে দাঁড়ানোটা এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেই পদক্ষেপ সেভাবে দেখছি না। হ্যাঁ, এমনকি আমরা সেটি দেখলাম যে যখন ইউক্রেন যুদ্ধ হলো আগের বছরই, যে চলছে দীর্ঘকালীন ধরে চলছে, সেখানে ইউক্রেনের সঙ্গে আমাদের রাশিয়া, হ্যাঁ, এবং অন্যদিকে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে ইনভলভ। তো সেই যুদ্ধেও ইরান বিভিন্নভাবে রাশিয়াকে সাহায্য করেছে। সে ড্রোন ক্যামেরা দেওয়া হোক, মানে ড্রোন সরবরাহের মধ্যে দিয়ে হোক, বা ওখানে প্রযুক্তি প্রদানের মধ্য দিয়ে হোক। কিন্তু আজকে রাশিয়ার অবস্থানটাও সেভাবে স্পষ্ট নয়, অন্তত দু একদিন আগে পর্যন্ত। তবে আজকে দেখলাম রাশিয়ার বিদেশমন্ত্রী সে ঘোষণা করছে যে যদি কোনোভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করে বা এটা আর চালিয়ে যায়, তাহলে আমরা সেখানে প্রতিবন্ধকতা তৈরি করব। তাহলে এটা অনেকটা হলে স্পষ্ট হয়তো হচ্ছে তাদের নিজেদের স্বার্থের দিক থেকে, তবে সেটা কতটা পর্যাপ্ত সেটা সময় বলবে। হ্যাঁ, এবং এই যুদ্ধ কতদূর যাবে সেটা মার্কিন ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারবো। মোটামুটি এই জায়গা পর্যন্ত আমরা যেটা বুঝছি যে রাশিয়া চীন প্রথমে একটু দেখে নিতে চাইছে যে জল কতদূর গড়ায়, বা মার্কিনের শক্তি আছে এটা জানা সত্ত্বেও এরা ভাবছে যে কি করা যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের, মানে ইরান ছাড়া আরো অনেকগুলো দেশ আছে, ইউরাইন আরো আমিশাই থেকে শুরু করে, এরা এই যে ত্রিশঙ্কু যুদ্ধ, ত্রিশঙ্কু ঠিক বলবো না, একদিকে জোট, হ্যাঁ, একদিকে হচ্ছে তোমার ইসরায়েল আর আমেরিকার একটা জোট, অন্যদিকে ইরান একাধারে। তো এই মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এরা কি ভাবছে, বা এদের চিন্তা ভাবনা কি? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিশেষ করে কুয়েত, কাতার, তারপরে বাহরাইন, অন্যদিকে আমরা যদি দেখি সৌদি আরব এবং আরব আমিরশাহী, এই মোটামুটি এই যে দেশগুলো আছে, যেগুলো আমরা একেবারে মুসলিম দেশ বলে মনে করি, এবং আর্থিকভাবে এই দেশগুলো অত্যন্ত উন্নত। এবং এই দেশগুলো আজকে এত উন্নত কেন, এর মূল কারণ যদি আমরা দেখি এখানকার তেল সম্পদ, যেখানে মার্কিন আধিপত্য এরা স্বীকার করে নিয়েছে বা মার্কিন আধিপত্যকে এরা ধরে নিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে এই রাষ্ট্রগুলো আজকে যখন ইরান অ্যাটাক হচ্ছে, এর আগে প্যালেস্টাইন অ্যাটাক হলো, তার আগে ইরাক, সিরিয়া, লেবানন, একের পর এক ইয়েমেন, এই সমস্ত দেশগুলো যখন মার্কিন সাম্রাজ্যবাদের শিকার হচ্ছে, ইসরায়েলের প্রচেষ্টায়, উস্কানিতে, আমেরিকার সামরিক যে আগ্রাসন, সেটা স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা একতা দেখছি না। কেননা আমেরিকার সব থেকে বড় শক্তি আমার মনে হয় যে এই সমস্ত দেশগুলোর মধ্যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আমেরিকা তৈরি করেছে, এবং এরা আর্থিকভাবে এই উদারনৈতিক যে বিশ্বায়ন ব্যবস্থা, সেটাকে অনেক বেশি নিজেদেরকে, রাষ্ট্রগুলিকে প্রগতিশীল তৈরি করার সূত্রে হোক বা যে কোনো ভাবে হোক, এরা মার্কিন অর্থনীতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। যার ফলে এটা থেকে বার হয়ে নিজের মতো করে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা, এরা জানে সেটা ওদের জন্য কতটা ভয়াবহ। তাই আমার মনে হয়, এবং এটাই সম্ভবত, যে এই বিশ্বায়নের যে কাঠামোয় এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, যার ফলে তারা কিন্তু এই শিয়াপন্থী, হ্যাঁ, শিয়াপন্থী ইরানের পক্ষপাতিত্ব করতে চাইছে না, বা তাদের মানে ওদের সমর্থন করে এরা কিন্তু নিজেদের রাষ্ট্রের যে নিরাপত্তা, সার্বভৌমিকতাকে বিসর্জন দিতে চাইছে না। কেননা এই আমরা যদি ভালো করে দেখি, এই রাষ্ট্রগুলো কিন্তু ইউরোপে যে কালচারটা চলে, সেই কালচার
বহন করছে, ধারণ করছে এই রাষ্ট্রগুলো। এখানে আমরা দেখছি বিভিন্ন কম্পিটিশন তৈরি হচ্ছে, বড় বড় বিশাল কিছু হচ্ছে, হ্যাঁ, বুর্জ খলিফা থেকে শুরু করে সমস্ত ধরনের কম্পিটিশন এখানে চলছে। তো সেখানে একটা মানুষের মধ্যে একটা নির্ভর যোগ্যতা এরা দিতে চাইছে, একটা ভরসা দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রের যুদ্ধে হলো, এটা কিন্তু মার্কিন মানে একটা আমেরিকায় যেমন নিরাপদ, আমরা তেমন একটা নিরাপত্তা এখানে তৈরি করতে পেরেছি। তো সেই নিরাপত্তা যদি এরা যুদ্ধে পড়ে, তাহলে সেই পরিস্থিতিটা উল্টো হয়ে যায়। তো যার ফলে মানুষের সেই বিশ্বাসযোগ্যতা এই রাষ্ট্রগুলোর প্রতি থাকে না। অর্থাৎ তারা কিন্তু আর্থিকভাবে এখানে যে পরিবেশটা, যে নিরাপত্তার পরিবেশ, সেটা হয়তো বিঘ্নিত হতে পারে। তো সেই সূত্রে এরা এই সমস্ত যুদ্ধে ধর্মীয় আবেগকে এককভাবে প্রাধান্য দিতে চাইছে না, এটা একটা দিক। আরেকটা হচ্ছে এরা যেহেতু এক শিয়া সুন্নির একটা বিষয় আছে, তো সেই সূত্রে এরা সুন্নি এই শিয়া ইরানকেও সমর্থন করতে চাইছে না। তার সঙ্গে এদের অর্থনীতির সঙ্গে মার্কিন অর্থনীতির একটা যোগসূত্র তৈরি হচ্ছে। এদের আমেরিকান যে বিদেশ নীতি, তার সঙ্গে এদের বিদেশ নীতির একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, যার ফলে এরা কিন্তু এই ভাবনা থেকে বার হতে পারছে না। তাহলে এবারে আমরা যদি দেখি, এখানকার ম্যাক্সিমাম রাষ্ট্র কিন্তু মার্কিনপন্থী, যেটা এই পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য অর্থনীতির সঙ্গে অনেক সঙ্গে এরা মেলবন্ধন তৈরি করতে চেষ্টা করছে বা করেছে। কিন্তু একমাত্র এই বিষয় থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইরান। যেখানে খামেনি, এটাকে আমেরিকা বা ইউরোপীয়রা বলছে যে খামেনি ওখানে এক ধরনের ইসলামিক রেভলিউশনের পরে এক ধরনের কট্টরপন্থী, এক ধরনের রক্ষণশীল শাসন ব্যবস্থা তৈরি করেছে। যে শাসন ব্যবস্থায় ওখানে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা মেয়ে, সে একেবারে মুখ ঢেকে, না মুখ ঢেকে বলতে ওই সমস্ত কিছু ছোটখাটো পোশাক পরে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তার দিকে কিভাবে ইরানি সমাজ দেখছে, ইরানি মেয়েদের শিক্ষা, বা ওদের কোন একটা ঘটনা ঘটলে, যে ঘটনাটা মনে করো একটা ধর্মীয় শরিয়াত বা আইনের প্রেক্ষিতে কোনো একটা মেয়ে মনে করো নির্যাতিত হচ্ছে কোনো নারী, সেই ঘটনাটা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে ছড়ানো, এবং এর মধ্য দিয়ে ইরানকে ছোট করে দেখানোর চেষ্টা যে ইসলামিক রেভলিউশনের পর থেকে ইরানের যে মৌলবাদী শক্তি কিভাবে জাঁকিয়ে বসেছে, এবং আজকে এই পাশ্চাত্য সংস্কৃতি যেখানে একটা সমস্ত মানুষকে একটা মুক্তির পথ দেখায়, সেখানে কিন্তু ইরান এই ইরানিদেরকে একেবারে চেপে ধরে আছে এক মধ্যযুগীয় বর্বরতার যুগে। বাস্তবে এই ছবিটাকে স্পষ্ট করতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং এই অপপ্রচারের মধ্য দিয়ে তারা সারা বিশ্বের মানুষের মন জয় করতে চাইছে, বা তাদেরকে ইরান বিরোধী একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে চাইছে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমার মনে হয়। এর মধ্য দিয়ে এই এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা এই প্রোপাগান্ডাকেও এরাও সমর্থন করছে, এরা বেরোতে পারছে না এই বিষয়টার জন্য, এবং সেখানে ইরান একপেশে হয়ে পড়ছে। এবং এই সময়ে কিন্তু ইরান বাধ্য হচ্ছে এই পাশ্চাত্য পুঁজিবাদী দেশগুলোর পরিবর্তে, ওরা একদিকে হয় চীন, যেটা আমেরিকার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী হতে পারে, হয় চীন না হলে রাশিয়ার সঙ্গে তাদের মেলবন্ধন তৈরি করা, এছাড়া ওদের কাছে আর হয়তো কোনো রাস্তা পড়ে থাকছে না। তার মানে বলতে চাইছে যে ধর্মীয় ব্যাপারটাকে আড়াল করে দিয়ে অ্যাকচুয়ালি এদের মূল জায়গা হচ্ছে যে মার্কিনের মতো একটা শক্তিশালী দেশ, যেমন উলঙ্গ সাম্রাজ্য বলে, এরকম একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই সুযোগটা কাজে লাগাচ্ছে, মানে দুটো ইস্যুকেই ওরা মানে ওদের সামনে তুলে ধরতে চাইছে। তো এটা একটা পার্ট। তুমি যেমন বলছিলে যে মধ্যপ্রাচ্যের মূল যে ইকোনমিক্যাল পার্ট সেটা হচ্ছে তেল, যা সারা পৃথিবীকে প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা যে দেখেছি মানে ভৌগোলিক অবস্থানগতভাবে যে হরমুজ প্রণালীটা রয়েছে পারস্য উপসাগরে, একদিকে ওমান, অন্যদিকে তোমার ইরান। তো ইরান যদি কখনো ভাবে বা ভাবতেও যদি ভাবে, বলবো অলরেডি ভাবছে যে মধ্যপ্রাচ্যের তেলগুলো আমদানি বন্ধ করার জন্য হরমুজ প্রণালী আর কি আটকে দেবে, তো এই পরিস্থিতিতে ইরান কি পেরে উঠবে, না মার্কিন যুক্তরাষ্ট্র আর কি এটার কড়াভাবে প্রতিরোধ করবে? আমরা ঠান্ডা লড়াইয়ের সময় 1956 তখন দেখলাম যে মিশরের একজন শাসক ছিলেন নাসির, সে সুয়েজ খালটাকে ঘিরে ফেললো বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষিতে। আমরা কোন রাষ্ট্রের অধীনে যখন কোনো কিছু থাকে, যখন তার আর কোনো পথ খোলা না থাকে, যুদ্ধের পরিবেশ তৈরি হয়, তখন সে চেষ্টা করে সেই জায়গাটাকে অবরোধ তৈরি করে নিজের মানে যাতে অন্য রাষ্ট্রগুলো তাদের এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়। অর্থাৎ যদি ইরান ওখানে হরমুজ প্রণালী যদি অবরোধ করে, এখানে ইরানের লাভটা কোথায়? লাভটা হচ্ছে যাতে এই বিষয়টা আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো ওই হরমুজ প্রণালী ব্যবহার করে, তাদের সবাই ওখানে এই বিষয়টা নিয়ে ভাবে, তাই না? যুদ্ধ পরিস্থিতিটা যাতে একটা নমনীয় জায়গায় ফিরে আসে, আমার বোধহয়, আমার ভাবনা এটাই। হ্যাঁ, তো হরমুজ প্রণালী, ইরান এবং ওমান দুজনে যেহেতু যৌথভাবে এটাকে ব্যবহার করে বা এটার তত্ত্বাবধান করে, অলরেডি দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে যে ইরান হরমুজ প্রণালী অবরোধ করেছে, এবং শুধুমাত্র সেখানে ঘোষণা করছে যে শুধুমাত্র
চীনা জাহাজ গুলো এই প্রণালী ব্যবহার করতে পারবে, এবং অন্যান্য কেউ মানে অন্য ইউরোপীয় ফ্রান্স বা ইংল্যান্ড বা আমেরিকা এদের যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে, এখানে বোমা বর্ষণ করছে বা নানা রকম নিরাপত্তার একটা সৃষ্টি করছে, যার ফলে ওখানে কেউ সাহস পাচ্ছে না ওই পথ দিয়ে যেতে। আর একটা জিনিস হচ্ছে আমরা দেখছি যে আকাশপথও বন্ধ এখন, তাই না? এই আকাশপথে বিশেষ করে আমাদের এই যে টি-20 বিশ্বকাপ চলছে, এবং এই বিশ্বকাপে আমাদের ভারতে সব এসছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, এরা কিন্তু এখনো বার হতে পারেনি। এবং বোধহয় ভারতের বিসিসিআই এর তৎপরতায় ওই ওয়েস্ট ইন্ডিজ দলটা কালকে বোধহয় ছেড়েছে ওদের দেশের উদ্দেশ্যে, এখনো দক্ষিণ আফ্রিকা ভারতে সম্ভবত আটকে আছে। তো এই যে সংকটটা, এই যত পরিমাণে আকাশপথ বা জলপথ আক্রান্ত হবে, সেখানে যত বেশি অবরোধ তৈরি হবে, এটা কিন্তু সমস্ত দেশগুলো এর দ্বারা প্রভাবিত হবে। তো এই যত দেশ বেশি প্রভাবিত হবে, এই বিষয়টা সকলে এড়িয়ে যেতে আর পারবে না, যার ফলে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে এটা, যে কোনো ভাবে এই সমস্যাটা মেটানো হোক। সুয়েজ খাল যখন সংকট মানে অবরোধ হয়েছিল, সেটা কতদিন টিকেছিল? এগুলো বেশি দিন কেউ আটকে রাখতে পারে না। একটা সময় হয় এই অবরোধের মূল লক্ষ্য এখানে ভয়ঙ্কর কোনো যুদ্ধের মধ্য দিয়ে হয় এটা পথ প্রশস্ত মানে ঠিক হয়ে যাবে, নইলে একটা আলোচনার প্রেক্ষিতে অন্যান্য যে দেশগুলো, ইউরোপের দেশ হোক, সে জার্মানি হোক বা ফ্রান্স হোক, ইতালি হোক, যে দেশগুলো আছে তারাও কিন্তু যৌথভাবে হয় আমেরিকাকে সমর্থন করবে যুদ্ধে, না হলে এরা যৌথভাবে ইরান ও আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে একটা মধ্যস্থতা করে সমঝোতার পথ তৈরি করবে। তো হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে আমরা জানি হরমুজ প্রণালীর কতটা অর্থনৈতিক তাৎপর্য। এই একমাত্র পথ, যে পথ ধরে আমরা কিন্তু সহজে এশিয়া, ইউরোপ এশিয়ার সঙ্গে সংযুক্ত হতে পারে। আর যে বিকল্প পথ সেটা অনেক বেশি খরচাবহুল, হ্যাঁ, আটলান্টিক মহাসাগর হয়ে, হ্যাঁ, ভারত মহাসাগর। তো সেই পথে যাওয়া মানে কেউই চাইবে না সেটা, এবং সেক্ষেত্রে আমার মনে হয় এটার একটা বিকল্প এরা নিজেরাই খুঁজবে, এবং সেই অবরোধটা একটা হয়তো নতুন এই সমস্যা সমাধানের একটা পথ তৈরি করে দিতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে ইরান এখানে জেদ ধরেনি, নমনীয় ভাবে সমঝোতায় আসতে চাইছে। একদিকে হতে পারে সেটা, মানে মানে যা ওর হাতে যেটা আছে সেটাকে ওরা ব্যবহার করতে পারে। এর ফলে ইউরোপীয় অন্য যে দেশ, যেমন আরো যে শক্তিশালী ইংল্যান্ড বা ফ্রান্স, এরাও তো আছে, এরাও যখন দেখবে আমদানি করতে পারছে না ওখান দিয়ে বা রপ্তানি করতে পারছে না, মূলত রপ্তানির ব্যাপারটা নেই ওখানে, তেল টানারই ব্যাপার রয়েছে। তো এখানে যেটা তুমি বলতে চাইছো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেই মূলত এরা কি মানে বল প্রয়োগ করবে, না এরাও আলোচনার মধ্যে আসতে চাইবে? ওই যে ইউরোপের দেশগুলো এরা কিন্তু আমেরিকা বিরোধী হয়ে উঠবে না। অলরেডি আমরা দেখছি ইতালি, জার্মানি বা ইংল্যান্ড, এরা সরাসরি ভাবে মার্কিন সহায়তা না করলেও অনেক কিছু ওদের যে সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দিচ্ছে অনেকে, বা সাহায্য করতে চাইছে, যাতে এই অবরোধটা না থাকে, বা এখানে ওদের যে যাতায়াতের বিষয়টা সেটা যাতে কোনো রকম ভাবে প্রতিরোধ না গড়ে ওঠে। এটা আমেরিকার ক্ষেত্রে অনেকটা হয়তো ভালো হবে, এটা ইরানের জন্য আমি বলবো খারাপ। আর ইরানের জন্য যদি এটা হঠকারী একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এছাড়া হয়তো ইরানের কাছে কোনো ইরানের হয়তো এছাড়া অপশনই নেই। তো সেক্ষেত্রে এটা ওই দিকেই, যে কোনো রাষ্ট্র দিকে এগোবে। তো ইরান সেটাই করেছে যেটা অন্য রাষ্ট্রগুলো করতে পারে। তো আমরা মোটামুটি আলোচনার বিভিন্ন প্রেক্ষাপট, তুমি যে আলোচনাগুলো করলে সেখান থেকে যেটা দেখছি যে অনেক বছর ধরে মার্কিনদের যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন নীতি, সেটা বিভিন্ন দেশের উপরে, শুধু যে মধ্যপ্রাচ্যের উপরে তাই নয়, না, মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য বাউন্ডারি পেরিয়ে বিভিন্ন জায়গায়, যে যখন ভেনেজুয়েলা সেও তো মধ্যপ্রাচ্যের বাইরে। তো অ্যাকচুয়ালি কিউবা, এখন গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা, একের পর এক। ওদিকে আমরা দেখেছিলাম ভিয়েতনাম, হ্যাঁ। তো এর সঙ্গে অনেকটা আমরা সেই হিটলারের যে পররাষ্ট্র নীতিগুলো, তার সঙ্গে কি অনেকটা মিল পাচ্ছি বলে মনে হচ্ছে? অনেকটাই মিল। কেন? মানে আজকের বিশ্বে দাঁড়িয়ে আজকে আমাদেরকে যেটা শেখানো হয় বইতে, হ্যাঁ, যে জাতিপুঞ্জের এত 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 ক্ষমতা, এত কিছু, বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখি যে জাতিগত স্বাতন্ত্রতা, হ্যাঁ, তারপরে এক জাতি অন্য জাতিকে যাতে শাসন না করে, সার্বভৌমত্বের কথা বলা হয়, এগুলো আজকে যেন মনে হচ্ছে যে আজকে বিশ্বে দাঁড়িয়ে এগুলো ছেলে মেয়েদের জাস্ট মন ভালানোর জন্য। শিক্ষার যে মূল ভিত্তিগুলো যারা রাষ্ট্র সারা বিশ্বকে পরিচালনা করে, আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালনা করে, তারা অত্যন্ত ভয়াবহ, এবং তারা নীতি নৈতিকতাহীন, শুধুমাত্র নিজেদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য সারা বিশ্বে উগ্রতা এবং এক কট্টরপন্থী জঙ্গলিপনা দেখিয়ে সেগুলোকে তারা ভ্যালিডেশন দেওয়ার জন্য নিজের মতো করে বিভিন্ন যুক্তি সাজাচ্ছে। তার মানে, এবং তার নগ্ন রূপ আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমেরিকা, হয়তো রাশিয়া এই বুঝতে পেরেছে যে তারা আমেরিকার থেকে কতটা দুর্বল।
তাই জন্য হয়তো আজকে বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করেও রাশিয়া কিন্তু চাইছে না আমেরিকা যেভাবে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি তৈরি করে বিভিন্ন সংকট তৈরি করছে, একের পর এক দেশ তৈরি করছে, মানে আক্রমণ করছে বা সেখানে আধিপত্য তৈরি করছে, সেটা কিন্তু রাশিয়ার ক্ষেত্রে সেই জোট করার প্রবণতা। রাশিয়া চাইলে হয়তো ইরানের সঙ্গে বা মার্কিন বিরোধী যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে একজোট করে একটা প্রতিরোধ তৈরি করতে পারতো, যেটা বিশ্ব ভারসাম্য তৈরি হতো। হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে সেই যুদ্ধের প্রবণতাটা কমে যেত, একটা ব্যালেন্স তৈরি হতো, যেটা ঠান্ডা লড়াইয়ের সময় আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু সেই পর্যায়টা একেবারে ভেঙে পড়ার জন্য আমেরিকা তার নিজের মতো করে নিজের ভাবনাকে, নিজের দ্বারা নিজের বিদেশ নীতিকে প্রাধান্য দিয়ে একের পর এক দেশগুলোকে অ্যাটাক করছে। এবং আমরা আহ, মানে একের পর এক সেখানে আমরা দেখছি এর আগে ইরাক সাদ্দাম হোসেনকে হত্যা করলো, একের পর তারপর লিবিয়া গদ্দাফি, হ্যাঁ, আনোয়ার সাদাত আমাদের মিশর, পিএলও ক্ষেত্রে আমরা দেখলাম যে প্যালেস্টাইন ওখানে শেষ করলো ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায়, সেখানে আমাদের ইয়াসির আরাফাত, হ্যাঁ, ইয়েমেনের উপরে অ্যাটাক। এই যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো যখনই কেউ মার্কিন মানে বিদেশ নীতির একটু উল্টো দিকে হাঁটে। ব্যতিক্রমী হয়ে পড়ছে, আমেরিকা কিন্তু তাকে বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়ে তাকে নিজের আধিপত্যের মধ্যে নিয়ে আসতে চাইছে। একদম আমি সর্বশেষের দিকে একটু আলোচনায় আসবো। হ্যাঁ। তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের দেশ ভারতবর্ষ একটা অনেকটা এগিয়ে তৃতীয় বিশ্বের যত দেশ আছে। এবং এর আগে আমরা মানে যে এখন বিজেপি সরকার ভারতে আছে, এর আগে আমরা দেখেছি কংগ্রেস সরকার, তাদেরও পররাষ্ট্র নীতি দেখেছি বা আজকের পররাষ্ট্র নীতি দেখছি। তো এই দুটোর মধ্যে তুমি কি অনুধাবন করছো মানে ব্যাপারটা? ভারত স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা দেখেছি যে জওহরলাল নেহেরু বা কংগ্রেস থেকে যারা প্রধানমন্ত্রী হচ্ছিলেন, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, বা পরবর্তীকালে শুধু কংগ্রেস কেন বলবো, বিজেপি থেকেও আমাদের অটল বিহারী বাজপেয়ী যারা ছিল, এরা কিন্তু একটা নির্দিষ্ট রেখায় দেশের স্বতন্ত্রতাকে বাঁচানোর জন্য লড়াই করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে একটা স্পষ্ট অথচ শক্তিশালী একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করিয়েছিল। সেক্ষেত্রে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। সেই যখন ঠান্ডা লড়াই চলছে, একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সেখানে এই কোনো গ্রুপে না জয়েন করে বরঞ্চ যারা সবে সবে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রগুলোকে একজোট করে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে নিয়ে একজোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে এই আমেরিকা এবং সোভিয়েত আগ্রাসনকে ব্যালেন্স করেছে। এবং এক্ষেত্রে আমরা ইতিহাসে দেখেছি যে ভারত বিভিন্নভাবে প্রশংসিত হয়েছে, ভারতের অবস্থানটা অনেক বেশি মজবুত হয়েছে এবং জওহরলাল নেহরু সারা পৃথিবীতে সেজন্য বিখ্যাত। একদম। কিন্তু আজকে যে সরকারটা আমরা দেখছি ভারতবর্ষে, আমরা একজন ভারতীয় এবং আমরা চাইবো যে আমাদের রাষ্ট্রের অবস্থানটা এমন একটা জায়গায় আসুক যেটা আমাদের গর্ব করার মতো। আন্তর্জাতিক বিশ্বে যারা যুদ্ধ করছে, যারা সাম্রাজ্যবাদকে সমর্থন করছে, তাদের মুখাপেক্ষী না হয়ে, তাদের তাবেদারি না করে, বরঞ্চ আমরা চাইবো যে ভারতের অবস্থানটা হওয়া উচিত অনেক বেশি সাহসী, অনেক বেশি আপোষমুখী, এবং সারা বিশ্বে যাতে শান্তির বার্তাটা, যেটা গান্ধীজি আমাদের শিখিয়ে গেছেন, আমাদের ভারতের প্রধান যে সম্পদ, হ্যাঁ, যেটা সত্যাগ্রহ বা অহিংসা, সেই অহিংসা নীতির মধ্য দিয়ে সারা বিশ্বে যে আন্তর্জাতিক সংকটটা তৈরি হচ্ছে সেখানে যাতে ব্যালেন্স তৈরি করতে পারে। এবং ইরান, যেটা ভারতের একটা প্রথম থেকেই ভারতের মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা দেখেছি, আয়াতুল্লাহ খামেনির সঙ্গেও আমাদের ভারতের সম্পর্ক অত্যন্ত সুন্দর, এবং ভারত মূলত রাশিয়া এবং এই ইরান থেকে তার তেল আমদানি করতো। কিন্তু আমেরিকার এই যে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ভারত ধীরে ধীরে ওখান থেকে পিছিয়ে আসে। এমনকি চাহাবার বন্দর ইরান ভারতকে অফার করেছিল এবং সেখানে পরিকাঠামো তৈরি করা হয়েছিল। এখন নতুন এই বিজেপি সরকারের বাজেটে সেখানে কিন্তু ওই চাহাবার প্রকল্পের জন্য বন্দরের পরিকাঠামো তৈরি করার জন্য কোনো কিছু রাখা হয়। তার সঙ্গে সঙ্গে আমরা যদি কাশ্মীর ইস্যুটাকে ধরি, ইরান কিন্তু কাশ্মীর ইস্যুতে মুসলিম রাষ্ট্র হিসাবে তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করে, তারা ভারতকে সমর্থন করছে। তাহলে এক্ষেত্রে ইরান যে কতটা ভারতের সঙ্গে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এর আগেও করেছে বা এখন মানে করার চেষ্টা করেছে, বা এখনো দেখছি ভারত ইরানের যে ভারতীয় রাষ্ট্রদূত সেও বলছে যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর, সেটা হঠাৎ করে শেষ হওয়া যাওয়ার নয়। হ্যাঁ, আমাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে। এবং কালকে সম্ভবত একটা ইরানি জাহাজ ভারতে আসার প্রশিক্ষণের জন্য, এবং তাকে মার্কিনদের মানে ওর উপরে আক্রমণ। তো এই যে বিষয়গুলো, সেখানে ভারতের নীরবতা, এবং এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে ভারতের এই অবস্থানের ধরনটাকে, যে ভারত কোন দিকে যেতে চাইছে। ভারত কি আমেরিকা, ইসরায়েল, যেহেতু ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুন্দর, এটা বিভিন্ন দিক থেকে সমালোচনা যেই যাই করুক না কেন, তবে ইসরায়েল
কে যদি আমি ধরি, একমাত্র ভারতের সঙ্গে যদি কোনো রাষ্ট্রের সব থেকে ভালো সম্পর্ক হয়ে থাকে সেটা ইসরায়েল। তো সেক্ষেত্রে ইসরায়েলের পাশে দাঁড়ানো ভারতের জন্য যে মানে যুক্তিযুক্ত নয় এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। ইসরায়েলের অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। আমরা শুধুমাত্র আবেগ বা ধর্মীয় প্রেক্ষিত থেকে আমাদের রাষ্ট্রীয় চেতনা বা আমাদের জাতীয় স্বার্থকে বিচার করতে পারি না। তো সেই দিক থেকে ইসরায়েল ভারতের সম্পর্ককে সামনে রেখে, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ককে সামনে রেখে ভারতের অবস্থানটা হওয়া উচিত ছিল অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আপোষমুখী একটা সম্পর্ক তৈরি করা, যেমন দুটো বন্ধুর সঙ্গে যদি যুদ্ধ হয় মধ্যস্থতা করা। সেই মধ্যস্থতা করা। তাহলে সেই পর্যায়ে না দাঁড়িয়ে সেখান থেকে পিছিয়ে এক ধাপ মার্কিন হ্যাসা হয়ে যাওয়া, এবং শুধু এই প্রেক্ষিত নয়, মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, এর আগেও বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা দেখেছি যে ভারতের যে পদক্ষেপ, ভারতের যে অবস্থান, সেটা সম্পূর্ণ সমালোচনার তর্কের মধ্যে পড়ে যায়। সেটা আমেরিকায় কেউ রাষ্ট্রপতি হলে হঠাৎ করে গিয়ে তার সঙ্গে ফটো তোলা বা এইভাবে আমার রাষ্ট্রকে হেয় করার যে প্রবণতা, এটা অন্ততপক্ষে এর আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের মধ্যে আমরা দেখি। তো এটা আমার রাষ্ট্রকে অনেকটা ছোট করে দেখানোর চেষ্টা করা। আন্তর্জাতিক বিশ্বে ভারতের থেকে অনেক বেশি বেটার কিছু করে গেছে। হ্যাঁ, বিশ্বকে পথ দেখিয়েছে ভারত, এক শান্তির বার্তা দিয়েছে ভারত। তাই সেই পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থানটা সেই রকম একটা পর্যায়ে হলে হয়তো অনেক বেশি খুশি হতো। আমরা এটা অস্বীকার করা যাবে না যে ভারত শুধুমাত্র ইরানের ক্ষেত্রে বা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ক্ষেত্রে নীরবতা পালন করেছে। আমরা আজকেই দেখলাম, সম্ভবত কালকে, ওই ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি কিন্তু ওই ইরানের যে খামেনির যে শোক বার্তা সেখানে উনি সই করছেন। এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। তবে সার্বিকভাবে কিন্তু ভারতের অবস্থানটা কিন্তু বিচর্য। তবে ভারত মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে, সৌদি আরব, আরব আমিরশাহী বা ওমান, কাতার, এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাদের অবস্থান সম্পর্কে, তারা ওখানে কি অবস্থায় আছে বা এই ইরানি পদক্ষেপ, ইরান কিভাবে তাদের উপরে অ্যাটাক করছে। তো এটা সম্পূর্ণভাবে ইরান বিরোধী পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে, যেটা যারা মার্কিন পন্থী যে রাষ্ট্রগুলোর যে অবস্থান, ভারতের অবস্থানটাও সেই পর্যায়ে। এটা থেকে হয়তো বেরিয়ে এসে ভারত আরো বেটার কিছু করতে পারতো, যেটা এই সমস্যাগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো সমস্যায় ভারতের একটা ভূমিকা। ভারত এত বৃহৎ একটা দেশ, জনসংখ্যার দেশ, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে তৃতীয় বিশ্বে যে লিডারশিপ কোয়ালিটি, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি, সেই জায়গা থেকে অনেকটা হলেও একটা মার্কিন মুখাপেক্ষী দিকে এগোচ্ছে বলে আমার মনে হয়। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম হুম। যেখানে আমরা দেখলাম যে মার্কিন সাম্রাজ্যবাদ বা যুগে যুগেই আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলো সর্বদাই দুর্বলদের উপরেই একটা আক্রমণাত্মক মানসিকতা তৈরি করে সেই দুর্বল দেশগুলোকে মানে যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। আমরা এর আগে দেখেছি জার্মানি, আরো আগে যদি দেখি আমরা ফ্রান্সকেও দেখেছিলাম। সেই সমস্ত শক্তিধর দেশগুলো মতোই আজকে আমরা মার্কিনদেরকে দেখতে চলেছি। তো আগামী দিনে দেখা যাক এই হরমুজ প্রণালী বন্ধ থেকে শুরু করে যে বিশ্ববাজারে একটা এর প্রভাব কতটা পড়তে পারে, বা আগামী দিনে ইরান একদিকে, অন্যদিকে ইসরায়েল আমেরিকা একদিকে থেকে যুদ্ধের কোনো একটা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে, না যে সমস্ত নীরব দেশ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে চুপচাপ দেখছে, রাশিয়া, চীন বা ইউরোপের শক্তিধর দেশগুলো বা ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের, রফিক বলছিল লিডার, নেতৃত্ব দেওয়া একটা দেশ, এরা সকলেই মধ্যস্থতা করে, আর সর্বশেষ যার কথা বলবো সেই জাতিপুঞ্জ যে নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে আমাদের মনে হয়, তারাও কি এই তিনটে যে ত্রিমুখী বা দ্বিমুখী লড়াইয়ের মধ্যস্থতা করে আবার বিশ্ব শান্তির দিকে আমাদের এই পৃথিবী এগিয়ে যাবে, সেটা সময় কথা বলবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমরা পরবর্তীতে এই পরিস্থিতির যদি কোনো ঘোরপেচ বা নতুন কিছু দেখতে পাই সেই আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। ভালো